আর 24 ঘন্টা পর এসআইআর এর যে কাজ, সেই কাজ একেবারে খাতায় কলমে শুরু হয়ে যাবে। মাঠে নেমে কাজ করবেন বিএলওরা। শেষ মুহূর্তের প্রস্তুতি। কি প্রস্তুতি? বিএলওদের যে যে কাজ করতে হবে তার জন্য তাদের যা যা দরকার সেই সমস্ত জিনিস তাদের হাতে দেওয়া হচ্ছে। এসডিও অফিস থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় সেই এসডিও অফিসগুলো থেকে তাদের কাছে সেই সমস্ত ছবি জিনিসপত্রগুলো দেওয়া হচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে সূত্র মারফত, 38টা মেটেরিয়াল তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে আই কার্ড রয়েছে, তার মধ্যে এনুমারেশন ফর্ম, যে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 7,65,00,000 ভোটার, 7,65,00,000 ভোটার শেষ যে ভোট হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই ভোটারদের তুলনা করে এর ডাবল এনুমারেশন ফর্ম কিন্তু ছাপানো হয়েছে। একটি করে এনুমারেশন ফর্ম প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাবে, বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সেই এনুমারেশন ফর্ম আপনাদের সামনে দিয়ে আসবেন, আপনাদের কাছে দিয়ে আসবেন, এবং একটি করে ফর্ম কিন্তু এই বিএলওদের কাছেও থাকবে। এবার এই এনুমারেশন ফর্মের প্রথম ছবি আপনাদের সামনে তুলে ধরবো আজ তাক বাংলা। এই হচ্ছে সেই এনুমারেশন ফর্ম। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এনুমারেশন ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, প্রি প্রিন্টেড। বিএলওদের নাম এবং নাম্বার সেখানে থাকবে, এবং এনুমারেশন ফর্মের ছবিটা কিরকম হয়। আর 24 ঘন্টা পর এসআইআর এর কাজ শুরু হবে। যারা ভুয়ো ভোটার, যারা বাংলাদেশি অবৈধ ভোটার, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যারা মৃত ভোটার, যাদের মৃত্যু হয়েছে কিন্তু তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটেনি, যাদের ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, যাদের নাম হয়ে গিয়েছে, এবং যারা শিফট করে গিয়েছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, এতগুলো বিষয় রয়েছে। এতগুলো বিষয়গুলোকে কাজ করার জন্য এই এসআইআর দরকার, এবং এই এসআইআর এর জন্য যে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্ম আমাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ফুল স্ক্রিনে আপনাদের সামনে সেই ছবি দেখাচ্ছি, এবং দেখুন এনুমারেশন ফর্মে কি কি থাকছে। প্রথমেই থাকছে ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে, এটা বলা হচ্ছে। তারপর মানে সুবিধার জন্য কি বলা হচ্ছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে। যেরকম রাজ্য, আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল। বিধানসভার নাম, বিধানসভার নাম হচ্ছে গিয়ে আপনি যেই বিধানসভা কেন্দ্রের আন্ডারে ভোটাধিকার প্রয়োগ করেন সেই বিধানসভার নাম। যেরকম আমি একটা বলতে পারি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, যেরকম বলতে পারি দমদম বিধানসভা কেন্দ্র, এরকম প্রচুর বিধানসভা, 294টি বিধানসভা কেন্দ্র। সেই বিধানসভা কেন্দ্রের নাম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার। যে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার মানে যে পার্ট নাম্বারে আপনার বুথ, সেই বুথের পার্ট নাম্বার দেওয়া থাকবে। এখানে একটা কিউআর কোড রয়েছে, ভোটার কার্ডের ফটোকপি প্রিন্ট করা থাকবে, রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। রিসেন্ট আপনার যে পাসপোর্ট সাইজের ছবি, সেই ছবি এইখানে লাগাতে হবে। এবারে এক এক করে আসি। ডেট অফ বার্থ, নিজের জন্মের তারিখ এখানে আপনাদের লিখতে হবে, নিজের জন্মের তারিখ এখানে লিখবেন। সেকেন্ড কি বলা হচ্ছে, আধার নাম্বার অপশনাল, আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার সাজেশন যদি নেন তাহলে আমি বলবো আধার নাম্বারটাও দিয়ে রাখা ভালো। যদিও এখানে বলা হচ্ছে যে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার মত যদি বেটার বোঝেন তাহলে এই আধার নাম্বার দিয়ে রাখতে পারেন। মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিলেন। এর পরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ফাদার্স বা গার্জিয়ানস নেম, আপনার বাবার নাম কি সেটা এখানে লিখে দিতে হবে। ফাদার্স বা গার্জিয়ানস এপিক নাম্বার, মানে আপনার বাবা বা আপনার গার্জিয়ানের যে এপিক নাম্বার, ভোটার কার্ডে যে নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে তুলে ধরতে হবে। আপনার মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার, মাদার্স এপিক নাম্বার, মাদার্স নেম, এটাও তুলে ধরতে হবে এই দুটো কলামে। দেখতে পাচ্ছেন এখানে মায়ের নাম, এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার। এবং তৃতীয় যেটা দেওয়া হয়েছে, স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি আপনি বিবাহিত হন তাহলে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম সেটা উল্লেখ করতে হবে, স্পাউস এপিক নাম্বার সেটা উল্লেখ করতে হবে। এবারে আমি একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে গিয়ে ইলেকশন কমিশন বলছে 2002-এর যে এসআইআর লিস্ট,
সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে ভালো করে শুনবেন, যদি 2002-এর SIR লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনারা অলরেডি আপনাদের নাম ম্যাচ হয়ে গিয়েছে। এই SIR শুরুর আগে যে ম্যাচিং আর ম্যাপিংয়ের কাজ চলছিল সেই ম্যাপিং আর ম্যাচিংয়ের কাজ কিন্তু হয়ে গিয়েছে। 2002-এ যদি আপনি SIR লিস্টে থেকে থাকেন তাহলে আপনার অটোমেটিক্যালি কিন্তু এই যে SIR লিস্ট হচ্ছে বা হতে যাচ্ছে সেই SIR লিস্টে আপনার নাম উঠে গেল। এর পরের প্রশ্ন যেটা থাকে যে কোনো একজন ব্যক্তি তিনি 2002-এর ভোটার ছিলেন না, তাই তার SIR-এ নাম ছিল না, কিন্তু তার বাবা, তার মা, তার ঠাকুমা, ঠাকুরদা, তার পরিবারের তার কাকা, জ্যাঠা এদের নাম যদি থাকে, ভালো করে শুনবেন, আপনার পরিবারে আপনার বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা এদের নাম যদি থাকে তাহলে অলরেডি কিন্তু আপনার নামও এই SIR এর ম্যাচিং ম্যাপিংয়ে চলে এসেছে। যেরকম আমি উদাহরণস্বরূপ একটু আপনাদের বলি, এখানে আপনি আপনার নাম লিখলেন, ডেট অফ বার্থ লিখলেন, আধার নাম্বার লিখলেন, মোবাইল নাম্বার লিখলেন, তারপর আসছে ফাদার্স নেম, মানে আপনি আপনার বাবার নাম লিখছেন, ফাদার্স এপিক নাম্বার, এইখানে আপনি বাবার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা থাকে সেই এপিক নাম্বারটা এখানে দিলেন। এবারে যখনই আপনি এই এপিক নাম্বার দিচ্ছেন তখনই কিন্তু এটা দেখা হয়ে যাবে যে এই এপিক নাম্বারটা 2002-এর যে SIR লিস্ট সেই SIR লিস্টে ছিল কি ছিল না। অলরেডি আমি এটুকু বলতে পারি যে ইলেকশন কমিশনের কাছে এই ম্যাচিং এবং ম্যাপিংয়ের জন্য বা ম্যাচিং এন্ড ম্যাপিংয়ের ফলে 2002-এর SIR লিস্টে যাদের যাদের নাম ছিল বা যাদের পরিবারের লোকেদের নাম ছিল সেই নামের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যারা এই SIR এর জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, যাদের নাম ম্যাচ করে গিয়েছে তাদের কিন্তু সেটা অলরেডি সেই ম্যাপিংয়ে চলে এসেছে। ইলেকশন কমিশন স্পষ্ট বলছে যাদের 2002 সালের SIR এর নাম ছিল এবং 2002-এ যাদের নাম নাও থাকবে কিন্তু বাবা মা এদের নাম ছিল, তাদের নতুন করে কোনো ডকুমেন্ট দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে। ডকুমেন্ট তখনই দেখাতে হবে যখন 2002 সালের SIR এর তালিকায় আপনার নাম নেই বা আপনার পরিবারের কোনো ব্যক্তির নাম নেই, সেই সময় আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে যে আপনারা ভারতীয় নাগরিক, হয়তো 2002 সালে কোনো কারণে SIR এ আপনাদের নাম বাদ গিয়েছিল এবং সেই সময় কোনো কারণে বাদ গিয়েছিল, তারপর আপনাদের দেখাতে হবে নোটিশ, বিভিন্ন নথি, সেই নথি 11টা নথি রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, 12টা নথি হচ্ছে কি এক্সট্রা নথি হচ্ছে আধার কার্ড, যদিও ইলেকশন কমিশন বলছে আধার অ্যাক্টেই এটা উল্লেখ করা আছে যে আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, তাই আধার কার্ড দেখানোর কোনো দেখাতে পারেন কিন্তু এটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখানো হবে না। 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি যদি আপনারা দেখাতে পারেন তাহলেই আপনাদের এই ভোটার লিস্টে SIR এর যে পরিচয় সেই পরিচয় হয়ে যাবে। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রাজেশের কাছে চলে যাব, কারণ যারা BLO রয়েছেন তাদেরকে মেটেরিয়াল দেওয়া শুরু হয়ে গিয়েছে, যেরকম আপনাদের বললাম জেলায় জেলায় বিভিন্ন SDO অফিস থেকে সেই মেটেরিয়াল দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব, আলিপুরে রয়েছেন আমার সহকর্মী রাজেশ, কথা বলবো তার সঙ্গে। রাজেশ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে তো এই মেটেরিয়াল দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কতটা তৎপরতা, কারণ 24 ঘন্টার মধ্যেই কিন্তু SIR এর যে একেবারে গ্রাউন্ড লেভেল ওয়ার্ক সেই ওয়ার্ক শুরু হয়ে যাবে। একদম স্বপন, আজকে এই মুহূর্তে কলকাতা শহরের দুটো জায়গা থেকে এই মুহূর্তে BLOদের বিভিন্ন রকম সামগ্রী দেওয়া হচ্ছে। একটা রয়েছে যেসব বিল্ডিংয়ে, দ্বিতীয়টি এই মুহূর্তে আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে বা SDO অফিসে, ঠিক যেখানে আমরা রয়েছি। এবং ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ যে ছবিটা দেখাচ্ছে তোমাকে, যে আমার ঠিক পেছনে ট্রেজারি বিল্ডিং, এই বিল্ডিংয়ের যে প্রশাসনিক ভবন, তুমি জানো এই প্রশাসনিক ভবনের 3rd ফ্লোরে এই মুহূর্তে BLOদেরকে সমস্ত BLO কিট দেওয়া হচ্ছে, যারা সমস্ত ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে, সামগ্রী দেওয়া হচ্ছে। অর্থাৎ 24 ঘন্টা পর আগামীকাল থেকে কিন্তু BLOদের বলতে পারো গ্রাউন্ড ওয়ার্ক শুরু হয়ে যাচ্ছে, তুমি যেমনটা বললে। অর্থাৎ তারা আগামীকাল থেকে কিন্তু কাজ শুরু করে দেবে। এই SIR যে প্রক্রিয়া সেটা পুরোদমে কাল থেকে চালু হয়ে যাচ্ছে এবং কাল থেকেই BLOরা মূলত
ভোটারদের বাড়ি বাড়ি যাবেন এবং ফর্ম ফিল আপ করাবেন। তাদের এসআইআর এর প্রথম ধাপ কালকে থেকে শুরু হচ্ছে। তার ঠিক আগের দিন আজ ৩০ নভেম্বর আজকে কিন্তু বিএলওদেরকে সমস্ত সামগ্রী প্রোভাইড করা হচ্ছে। এই মুহূর্তে আলিপুর এসডি অফিসে 6টি বিধানসভার যারা বিএলও তাদেরকে কিন্তু বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে। কোন সেই 6টি বিধানসভা, যেটা এই সূত্র মারফত দাবি করা হচ্ছে যে যাদবপুর, কসবা, টালিগঞ্জ, মেটিয়া ব্রুজ, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম, এই 6টা বিধানসভা অর্থাৎ দক্ষিণ কলকাতার 6টা বিধানসভার যারা বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসার রয়েছেন, তাদেরকে কিন্তু বিএলও কিট আজকে এখান থেকে দেওয়া হচ্ছে। এছাড়াও বেলেঘাটা সহ আরও বিভিন্ন বিধানসভার যারা বিএলও রয়েছেন, ব্লক লেভেল অফিসার রয়েছেন, তাদেরকে কিন্তু বিএলও কিট দেওয়া হচ্ছে যেসব বিল্ডিং থেকে, যেমন তোমাকে আমি বললাম যে এর পাশাপাশি যেসব বিল্ডিংয়েও কিন্তু বিএলও কিট দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে শুধু কি বিএলও কিট? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিএলও কিট ছাড়াও তাদেরকে আই কার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে বিএলও কিট দেওয়া হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে। ঠিক আছে রাজেশ, তুমি আমার সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আমরা আমাদের পরের আলোচনায় যাব। বিএলওদের হাতে 38খানা মেটেরিয়াল, বিএলওদের হাতে 38খানা মেটেরিয়াল, যে কথা রাজেশ বলছিলেন যে বিএলওদের কিট দেওয়া হচ্ছে, যেখানে 38টা মেটেরিয়াল রয়েছে। আমাদের হাতে সেই মেটেরিয়ালের ছবি রয়েছে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, দেখতে থাকুন। যেরকম আপনাদের বললাম 38খানা বিএলও কিট আমাদের হাতে, এক এক করে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যদিও বেশ কিছু জিনিস আমরা আপনাদের দেখাতে পারবো না, তবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো। যেরকম আমি প্রথমেই বললাম, বিএলওদের যে আই কার্ড, তারা যে কাজ করতে যাবেন, বাড়ি বাড়ি কাজ করতে যাবেন, মানুষের বাড়িতে গিয়ে যে বলবেন যে আমরা এই এলাকার বিএলও, আমরা এই এসআইআর এর কাজের জন্য এসছি, মানুষ বিশ্বাস করবেন কি জন্য? আমাদের পরিচয়, আমাদের এই আই কার্ড। তো সেই আই কার্ড দেওয়া হবে। দেখুন আরেকটা জিনিস, এই যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম আমাদের হাতে রয়েছে। এনুমারেশন ফর্ম আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এখানে ঠিক যেরকম আপনাদের আগে বললাম যে ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ দেওয়া এখানে রয়েছে। এখানে ডেট অফ বার্থ লিখবেন, আধার নাম্বার, সেই আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, বাবার নাম দিতে হবে, বাবার এপিক নাম্বার দিতে হবে, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, হাজবেন্ড বা ওয়াইফের নাম, তাদের এপিক নাম্বার দিতে হবে। এবং আরও ডিটেলস কিন্তু আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে, যেখানে বিএলওদের কিট দেওয়া হচ্ছে। আমার সহকর্মী রাজেশ, তার সঙ্গে একজন বিএলও এই মুহূর্তে রয়েছেন, তার কাছ থেকেই জানার চেষ্টা করব। রাজেশ, তোমার সঙ্গে যিনি রয়েছেন কর্তব্যরত বিএলও, কি বলছেন তিনি? একদম স্বপন, দেখো আজকে যেমনটা তুমি বললে, আগামীকাল থেকে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে সেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তার 24 ঘন্টা আগে আজকে আলিপুর যে ট্রেজারি বিল্ডিং, সেখান থেকে এসডি অফিস থেকে বিএলওদেরকে একাধিক সামগ্রী দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে তারা কাজ শুরু করবেন। এই মুহূর্তে একজন বিএলও আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন তো? কোন বিধানসভা? আমার যাদবপুর, 150 যাদবপুর। আচ্ছা, কোন বুথে আছেন? আমার 242। আজকে এখানে আপনাদের কি কি প্রোভাইড করা হচ্ছে? এখনো তো জানি না, আমাদের শুধুমাত্র মেসেজ গেছে যে বিএলও কিটটা কালেক্ট করার জন্য। ওর মধ্যে আশা করা যায় সব এনিউমারেশন ফর্ম, তাছাড়া যেটা ওই যে অ্যানেক্সচার বা ফর্ম 6-8 যেগুলো দেওয়া হওয়ার কথা, মানে এনিউমারেশন ফেজে যেগুলো দেওয়ার কথা, সেগুলোই আপাতত দেবে। আপনাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে নাকি আজকে কোনো প্রশিক্ষণের বিষয়? আমাদের তো নজরুল মঞ্চে সেদিন হলো যে আজকে কিছু না, আজকে তো কোনো ট্রেনিং এর কথা নেই, শুধু কালেকশনের কথাই লেখা আছে। বিএলওদের কাজ শুরু করার আগে অনেক বিএলও অনেক উদ্বেগ প্রকাশ করছেন, অনেকে নিরাপত্তা নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করছেন। আপনাদের কি বলুন? হ্যাঁ, মানে এটা আমার সেদিনই দেখলাম ওটা আর কি, অনেকেই উদ্বেগ প্রকাশ করছে এটা নিয়ে, মানে চিন্তিত আর কি বিভিন্ন পার্টির বিভিন্ন ব্যাপারে। কিন্তু আমার মনে হয় না এতটা গন্ডগোল হবে, কারণ ওদের যেটা মানে এসআইআর এর যেটা বলছে আর কি, যে 2002-এ যদি নাম থাকে, সে আমার নাম থাক বা আমার বাবা মার নাম থাক বা আমার দাদু ঠাকুমার, কারুর না কারুর যদি ট্র্যাক পাওয়া যায়, তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই, আর গন্ডগোলেরও কথা নয়। আর যে সত্যি সত্যি শিফটেড বা সত্যি সত্যি ডিলিটেড, তো
তার নামটাই শুধু বাদ যাওয়া, এরকম তো না যে কেউ আছে তার নাম শুধু শুধু বাদ দিয়ে দেওয়া হবে। আশা করা যায়, আমার মনে হয় না কোনো গন্ডগোল হবে যদি ঠিকঠাক মতন প্রসেস ফলো করা হয়। এবার যদি কেউ এর মধ্যে পার্টিগত জিনিস ঢুকিয়ে ফেলে তাহলে তো মুশকিল আছে। সেই আশঙ্কা কতটা করছেন? সেটা আমার এলাকায় অন্তত করছি না, কারণ 242টা আমার নিজের এলাকা। আমার এলাকায় তো মোটামুটি শান্তিপূর্ণই ভোট হয়, এত বছর তাই হয়ে এসছে বিজয়গড়, তো সেখানে আশা করছি কোনো গন্ডগোল হবে না। তাহলে সাধারণ মানুষদের বা ভোটারদের বা নাগরিকদেরকে আপনি বলছেন যে এতে চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই? না না, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কোনো চিন্তারই কারণ নেই। রাজেশ, একটা আশঙ্কার জায়গা মানুষের মধ্যে বিশেষভাবে হচ্ছে এসআইআর এর যে লিস্ট, 2002-এর যে এসআইআর এর লিস্ট, সেই এসআইআর এর লিস্টে অনেকেরই এপিক নাম্বার পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের নাম রয়েছে বা তাদের পরিবারের কারণ না কারণ নাম রয়েছে। সেক্ষেত্রে কি এই এসআইআর এর মানে এপিকের নাম্বার খুব গুরুত্বপূর্ণ হবে এই এসআইআর এর জন্য, নাকি অলরেডি সেই নাম ম্যাপিংয়ে চলে এসেছে, সেটা যদি একটু জানার চেষ্টা করো। আচ্ছা, আপনার কাছে আরো একটা বিষয় পরিষ্কার করতে চাই, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 2002-এর যে লিস্ট বেরিয়েছিল সেখানে অনেকের এপিক নাম্বার নেই কিন্তু তাদের নাম রয়েছে ভোটার লিস্টে, তাদের পরিবারের বা সিনিয়রদের কারো নাম রয়েছে কিন্তু এপিক নাম্বার ছিল না। এই ক্ষেত্রে তাদের কতটা সমস্যা হতে পারে? না, তাদের কোনো সমস্যা নেই, নাম থাকলেই হবে। অনেক সময় এপিক নাম্বার কি হয় যে আপলোড করেছে বা যখন ম্যানুয়ালি হয়েছে অনেক ভুলভ্রান্তি হয়েছে, কারণ তখন ম্যানুয়ালি ব্যাপারটা হতো, ডিজিটাইজেশন অতটা ছিল না 2002-এ। তো সেক্ষেত্রে নাম থাকলেই হবে, এপিক নাম্বার না থাকলেও কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। নিরাপত্তা নিয়ে আপনি কিছুটা কি আতঙ্কিত? না, এখন অতটা না। যতক্ষণ না ফিল্ডে যাচ্ছি আমার মনে হচ্ছে না কোনো এতটা মানে ভয়ের ব্যাপার আছে। তবে যতক্ষণ না ফিল্ডে যাচ্ছি পুরোপুরি তো বলাও যাচ্ছে না। এবার চতুর্দিকে যেরকম কথা শোনা যাচ্ছে যে হলেও হতে পারে, এখন সেটা নিয়ে বাড়ির লোক তো একটু সামান্য চিন্তিত আছে, অতটা আমার মনে হয় না কিছু হবে। রাজেশ, স্পেসিফিক ভাবে আমাদের কাছে প্রশ্ন আসছে, আজ তাক বাংলার কাছে স্পেসিফিক ভাবে বেশ কিছু প্রশ্ন এসেছে, দর্শক জানতে চাইছেন এবং তাদের মনে একটা আশঙ্কার জায়গা থেকে তারা এই প্রশ্ন করছেন। কেউ কেউ বলছেন যে 2002-এর এসআইআর এর লিস্টে তার নাম নেই, তার পিতা বা বাবা সেই সময় প্রয়াত হয়েছিলেন কিন্তু তার নিজের দাদা, সেই দাদার নাম রয়েছে এবং সেখানে তার বাবার নাম উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে কি সেই ভদ্রলোকের বা তার পরিবারের ম্যাপিং কি অলরেডি হয়ে গিয়েছে? তাদের কি কোনো চিন্তার কারণ রয়েছে? নামগুলো তো বছরের পর বছর চলে আসছে, তো এইগুলো যে বাদ দেওয়া, বা যদি ধরুন কেউ সত্যি এখানে ছিল না, সে বাইরে থেকে এসে তার এরমভাবে ভুয়ো ভোটার হিসাবে ভোট দিচ্ছে, তো এগুলো তো বাদ দেওয়াই উচিত। তো এই প্রসেসটা হওয়া উচিত, এটা আমার মনে হয় এসআইআরটা হওয়া উচিত। ইন্ডিয়া শুড বি ফর ইন্ডিয়ানস, তো এটা হওয়া উচিত। এবার এটা নিয়ে পার্টির ঝামেলা না করাই ভালো। সব পার্টির আমার মনে হয় এটাকে মানে সহযোগিতা করা উচিত, সবার জন্যই এটা। আমরা কি চাইবো যে বাইরের লোক এসে আমাদের এখানে রিসোর্সেসই বলুক যাই হোক সেটা নষ্ট করুক? সবাই চাইবো যে সুষ্ঠুভাবে আমরা যেন আমাদের দেশে আমরা থাকতে পারি নাগরিকত্ব নিয়ে। এটা তো এরকম কোনো ব্যাপার না যে যে সিটিজেন তার সিটিজেনশিপ কেড়ে নেওয়া হচ্ছে, এরকম না। যে নয় তাকে বাদ দেওয়া, আর যে আদৌ নেই এখানে, এক একজনের দু জায়গার নাম আছে, সেটা তো এটা না হলে প্রসেস জানা যাবে না। সে দু জায়গার নাম আছে, তাকে বাদ দেওয়া হবে কি করে? এটা ম্যাপিং হলে অনলাইন হয়ে যাবে, একজন বিএলও ম্যাপ করে দিলে আরেকটা জায়গায় আর করতে পারবে না, তাহলে কি সে এক জায়গায় ভোট দিতে পারবে? আগে যেটা হতো না, মানে এটা হয়নি এত বছর, এটা বন্ধ হয়ে গেছিল, এটা হওয়াটা দরকার। অর্থাৎ খুব একটা স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া যেটা ভোটার লিস্টকে বিশুদ্ধ রাখার জন্য অত্যন্ত জরুরি আপনি মনে করছেন, কিন্তু অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে সেটাও আপনি মনে করেন। কিন্তু আপনার যেটা বললেন রাজনৈতিক চাপ, কোনো রকমভাবেই চাপ আপনার উপরে আছে? আমার উপর এখনো কোনো চাপ আপাতত আসেনি। বললাম যেটা একটা কথা, আমার পাড়ায় বিজয়গড় বরাবরই শান্তিপূর্ণ ভোট হয়েছে, ওখানে বিভিন্ন দলের সবাই বেশ মিলেমিশেই থাকে, আর আমি যেহেতু পাড়ার মেয়ে তো আমাকে সবাই চেনে, এই দলও চেনে ও দলও চেনে, সেখানে তো আরো চাপ হতে পারে, আপনি পাড়ার মেয়ে, আপনাকে সবাই চেনে। যে কালকে ফিল্ডে না গেলে বলতে পারছি না, আশা করা যায় তারা অফিসিয়ালি কোনো চাপ আমাকে হয়তো দেবে না, আশা করা যায়। এখন কালকে ফিল্ডে না গেলে তো বুঝতে পারছি না, কাল থেকে ফিল্ড ওয়ার্ক শুরু হলে ব্যাপারটা, হ্যাঁ, যতটা আমরা থিওরিটিক্যালি ভাবি সেটা তো প্র্যাকটিক্যালি নাও হতে পারে, প্র্যাকটিক্যালের ব্যাপারটা এক্সপিরিয়েন্সটা পুরোটাই ডিফারেন্ট। দর্শকদের একটা প্রশ্ন আছে, স্বপন প্রশ্নটা যদি আরেকবার বলো। দেখো, অনেকেই আশঙ্কা করছেন, এই আশঙ্কার জায়গা থেকে প্রশ্নগুলো উঠে আসছে। কেউ বলছেন যে 2002-এর এসআইআরে তার নাম ছিল না কোনো কারণে, কিন্তু তার দাদার নাম ছিল সেখানে, এবং সেই দাদার নামের যে এপিক নাম্বার, নাম, তার বাবার নামও সেখানে উল্লেখ ছিল। তাহলে কি সেই ব্যক্তির অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে গিয়েছে বা ম্যাচিং হয়ে গিয়েছে? এই প্রসেসটা কি যদি একটু জানার চেষ্টা করো।
বেশ, এই প্রশ্নটা সরাসরি তার কাছ থেকে জেনে নেবো উত্তরটা। একটা প্রশ্ন করছেন দর্শকরা যে যদি কারোর ধরুন তার দাদার নাম ছিল 2002-এর এসআইআরে, তার দাদার নাম ছিল, তার নাম ছিল না, তার বাবারও নাম ছিল, সেক্ষেত্রে কি তার কোনো আশঙ্কার কারণ আছে? কোনো অসুবিধা নেই। বাবার নাম বাবা, মা, দাদু, ঠাকুমা, এই 4 জনের কথা বলা হয়েছে। এদের মধ্যে যদি কারুর নামও 2002-এর লিস্টে থেকে থাকে তার কোনো সমস্যা নেই, একদমই কোনো সমস্যা নেই। বেশ, অসংখ্য ধন্যবাদ। স্বপন, তুমি শুনলে বা তিনি একজন বিজয়গড় এলাকার বিএলও হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন এবং তিনি বলছেন যে তার কিন্তু আশঙ্কার কোনো কারণ আপাতত তিনি দেখছেন না, কারণ তিনি পাড়ার মেয়ে, পাড়ার সকলে চেনেন, ফলে তার এলাকা যথেষ্ট রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ, রাজনৈতিক হিংসার ঘটনা খুব একটা তার এলাকায় নেই এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, এমনই সুখ্যাতি রয়েছে তার এলাকার। ফলে তিনি যথেষ্ট কনফিডেন্ট যে তার এলাকায় অন্তত কোনো রকম ঝামেলা বা আশঙ্কা আর কোনো কারণ নেই। এবং পাশাপাশি তিনি এটাও আশ্বস্ত করলেন যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত স্বাভাবিক একটি সাংবিধানিক প্রক্রিয়া, যেটা হওয়া উচিত, কারণ ভারতীয়দের জন্য। বিএলও নিজে বলছেন, দেখো এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, একজন বিএলও আধিকারিক তিনি নিজে বলছেন যে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত জরুরি এবং হওয়া উচিত, কারণ যারা আমাদের ভোটার নন, যারা বাইরে থেকে এসছেন, তাদেরকে ছাঁটাই করে এই লিস্টকে, ভোটার তালিকাকে পরিশুদ্ধ করা হবে। ফলে এই পরিশোধন প্রক্রিয়াতে যারা ভারতীয়, যারা এই দেশের নাগরিক, যাদের ভোটার কার্ড রয়েছে বা যাদের পরিবারের কারোর বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা কারোর একটা নাম 2002-এ রয়েছে, তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই আশঙ্কা যাদের মনে রয়েছে যে তাদের নাম বাদ যাবে, সেটা একেবারে অমূলক বা ভিত্তিহীন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এমনটা কিন্তু জানাচ্ছেন খোদ বিএলওরা। স্বপন, বেশ, রাজেশ তুমি আমার সঙ্গে থাকো এবং বিএলওরা যারা কিট পাচ্ছেন তাদের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তুমি সেখানে রয়েছো ট্রেজারি বিল্ডিংয়ে আলিপুরে, নজর রাখো। আমি আবারও তোমার কাছে আসবো, তবে আমাদের দর্শকদের যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দেখে নিন, এই হচ্ছে সেই এনুমারেশন ফর্ম। এবারে আপনাদের একটা কথা বলে রাখি, এইখানে খুব গুরুত্বপূর্ণ, কোনো রকম গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না, যেটা তথ্য, সঠিক তথ্য সেটা জানার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সমস্যার কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে এসে এখানে অবৈধভাবে নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়েছেন, সমস্যাটা শুধুমাত্র তাদেরকে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে, এটাই হচ্ছে প্রক্রিয়া। এবং ভারতীয় বৈধ নাগরিক যারা, তাদের নাম বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা একটু যদি এই এনুমারেশন ফর্মটার দিকে নজর রাখি, ডিটেলসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এইখানে কি বলা হচ্ছে, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। 2002-এর যে এসআইআর ছিল, সেই এসআইআর অনুযায়ী যারা ভোটার, তাদের তথ্য কি বলছে, তাদের কি তথ্য, ইলেক্টর নেম মানে আপনার নাম কি সেটা আপনাকে দিতে হবে। এবারে দেখুন দেওয়া রয়েছে, খুব ইন্টারেস্টিং এটা, এপিক নাম্বার, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ইফ অ্যাভেলেবেল, যদি এপিক নাম্বার থাকে তাহলেই সেই এপিক নাম্বার এখানে উল্লেখ করুন। কারণ এটা দেখা গিয়েছে যে 2002-এর যে লিস্ট এই মুহূর্তে সিইওর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে, সেই ওয়েবসাইট থেকে পাওয়া যে এসআইআর এর লিস্ট, সেই লিস্টে এপিক নাম্বার অনেক ক্ষেত্রে থাকছে না, অনেকের সেই এপিক নাম্বার নেই। তো সেক্ষেত্রে যদি এপিক নাম্বার না থাকে কোনো অসুবিধা নেই, ইলেক্টর নেম যেটা মানে ভোটারের নাম যেটা, সেটা দিলেই কিন্তু অলরেডি হয়ে যাবে। তারপর কি দেওয়া হয়েছে, রিলেটিভস নেম, আপনার আত্মীয়র নাম কি সেটা আপনি দেবেন এখানে। রিলেশনশিপ মানে এখানে রিলেটিভস নেমটা একটু আপনাদের স্পষ্ট করে দিই, মানে আপনার নাম ধরুন 2002 সালে নেই, কথার কথা ধরে নিলাম 2002 সালে নেই, কিন্তু আপনার বাবা, ঠাকুরদা, ঠাকুমা, মা কারোর না কারোর নাম নিশ্চিতভাবে 2002-এর তালিকায় ছিল। এবারে যদি সেই নাম থাকে কোনো একজনের, ঠাকুরদা, বাবা, ঠাকুরমা বা মা কারোর একজনের নাম যদি থাকে, তাহলে সেই নামটা দিতে হবে। তারপরে রিলেশনশিপ, তার সঙ্গে আপনার রিলেশনটা কি সেটা আপনাকে দিতে হবে। আপনার যদি বাবা হন তাহলে বাবার নাম দিতে হবে, আপনার যদি মা হন তাহলে মায়ের লিখে দিতে হবে যে মা। কোন জেলা সেই জেলা দেবেন, স্টেট কোন রাজ্য সেই রাজ্যের নাম দেবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম কি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম কি সেটা এখানে দিয়ে দিতে হবে, মানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম কি সেটা দিতে হবে। তো এক্ষেত্রে এই জিনিসটা আর একটু ভালো করে বুঝে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ ডিসকাশন দেখছেন তাদেরকে বলে রাখি, 2002 সালে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আলাদা হতে পারে। কেন বলছি এ কথা, কারণ হচ্ছে ধরুন এই মুহূর্তে একটা উদাহরণ আমি দিই, এই মুহূর্তে ধরুন আপনার বিধানসভা কেন্দ্র দমদম বিধানসভা কেন্দ্র, একটা উদাহরণ
উদাহরণ হিসেবে দিচ্ছি। আমরা ডেটা রিসার্চ করে দেখেছি 2002 সালে সেই কেন্দ্রটা কিন্তু দমদম কেন্দ্র ছিল না, দমদম বিধানসভা কেন্দ্র ছিল না, সেটা ছিল বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র। তো এরকম অনেক বিষয় রয়েছে, অনেক এরকম কেন্দ্র রয়েছে এবং মানে আপনারা যদি দেখেন তার কারণ হচ্ছে গিয়ে সেটা 2002 এর পর কিন্তু ডিলিমিটেশন হয়েছিল, মানে ডিলিমিটেশনের ফলে বিধানসভা কেন্দ্র এবং তার এরিয়া সেটা চেঞ্জ হয়েছিল। একটা বড় বিধানসভা কেন্দ্রকে ভেঙে আরও একটা বিধানসভা কেন্দ্র তার নাম চেঞ্জ হয়েছিল, এরকম হয়েছিল, ডিলিমিটেশন হয়েছিল। তো সেই কারণে বলছি 2002 সালে তখনও কিন্তু ডিলিমিটেশন হয়নি। সেই কারণে দেখা যেতে পারে যে আপনারা এই মুহূর্তে ভোট দিচ্ছেন কোনো একটি বিধানসভা কেন্দ্রের অধীনে, কিন্তু 2002 সালে সেই বিধানসভা কেন্দ্রর নাম কিন্তু অন্য ছিল। এটা একবার একটু চেক করে নেবেন। আপনার বাড়িতে যারা 2002 সালে বিশেষ করে ভোট দেননি, তারা তাদের সিনিয়র যারা 2002 সালে ভোট দিয়েছিলেন বাড়িতে, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন, বা পাড়া প্রতিবেশী কারোর কাছে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে 2002 সালে এই বিধানসভা কেন্দ্রের নামটা কি ছিল, সেই নামটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর দেখুন আরও এখানে বেশ কিছু বিষয় লেখা রয়েছে। এসি নাম্বার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার দিতে হবে, সিরিয়াল নাম্বার দিতে হবে, এগুলো সব উল্লেখ করতে হবে। এবং এইভাবে আপনাদেরকে যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে বিএলও যখন আপনাদের কাছে আসবেন আবার, কারণ আমরা যেটা জানি যে বিএলওরা তারা বাড়ি বাড়ি একবার নয়, বাড়ি বাড়ি তারা একাধিকবার যাবেন, 2 থেকে 3 বার, কোনো ক্ষেত্রে 4 বারও বিএলওরা কিন্তু আপনাদের বাড়িতে যাবেন, গিয়ে আপনাদের সঙ্গে, এবং বিএলওদের স্পেসিফিকভাবে নির্দেশ দেওয়া রয়েছে যে সাধারণ ভোটারদের, মানুষকে সহায়তা করতে হবে। এবারে আপনাদের বলে রাখি যে যদি 2002 সালের যে এসআইআর লিস্ট, প্রথমেই আপনাদের বললাম 2002 যদি আপনার নাম থেকে থাকে বা যদি আপনার নাম নাও থাকে, আপনার বাবা, ঠাকুরদা, ঠাকুরমা বা মা, এদের নাম যদি থেকে থাকে তাহলে অলরেডি আপনাদের নাম ম্যাচ করে গিয়েছে এবং আপনার আলাদা করে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের শুধু ফর্ম ফিল আপ করতে হবে, বিএলওকে সেটা সাবমিট করতে হবে। অন্যদিকে আরও একটা বিষয় যেটা কিছুক্ষণ আগেই আমার সহকর্মী রাজেশ একজন বিএলওর সঙ্গে কথা বলে জানতে পারলেন এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি 2002 সালে আপনার এপিক নাম্বার নাও থাকে, শুধু নামটা রয়েছে, তাহলেও কিন্তু আপনার বা আপনার পরিবারের যে নাম অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আপনার ম্যাচিং হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব স্পেসিফিকভাবে বুঝে রাখার দরকার রয়েছে। তাই কোনো রকমভাবে যদি আপনার 2002 এর যে এসআইআর তালিকা সেখানে আপনার এপিক নাম্বার না দেখেন, তাহলে কিন্তু ঘাবড়াবেন না বা আতঙ্কিত হয়ে যাবেন না। আমি আরও একবার সরাসরি রাজেশের কাছে যাব, তবে তার আগে আমরা দেখেছি যে বিএলওদের মধ্যে কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। কি আশঙ্কা? তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন তো? তারা যে 24 ঘন্টা পর তারা যে মাঠে নামবেন, তারা যে কাজগুলো করবেন, সেই কাজগুলোর জন্য তাদের কোনো অসুবিধা হবে না তো? এবং তারা যে কাজগুলোর জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে, নির্বাচন কমিশন যে দায়িত্ব তাদেরকে আরোপ করেছে, সেগুলো তারা ঠিকঠাকভাবে করতে পারবেন তো? ভোটকর্মী ঐক্যমঞ্চ এবং একজন কর্তব্যরত বিএলও স্বপন মণ্ডল, তিনি কিন্তু একটা আশঙ্কার কথা বলছেন। তারা সিইও দপ্তরে তাদের ডেপুটেশন জমা দিয়েছেন। কি আশঙ্কার কথা বলছেন? তারা বলছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা প্রয়োজন, কারণ ইলেকশন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু বিএলওরা কিন্তু মানে সেই রকমভাবে কিন্তু কাজ হচ্ছে না, এই অভিযোগটা করেছেন স্বপন মণ্ডল। শোনাবো তার বক্তব্য। আমরা সবাই জানি যে আগামী 4 তারিখ থেকে, নভেম্বরের 4 তারিখ থেকে বিএলও যারা আছেন তারা এসআইআর কাজে ফিল্ড ওয়ার্কে নামবেন, সশরীরে তাদেরকে কাজে নামতে হবে। এবং গতকাল থেকে চূড়ান্ত ট্রেনিং শুরু হয়েছে, আজকেও ট্রেনিং হচ্ছে এবং আগামীকাল ট্রেনিং শেষ হবে বিভিন্ন জেলাতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিছু কিছু প্রতিশ্রুতি তারা পালন করছে না। নিরাপত্তার ব্যাপারটা যেমন আছেন, তারা লিখিতভাবে কিছু বলছেন না, শুধু মৌখিকভাবে বলছেন। এখনও নিরাপত্তার ব্যাপারে তারা কিন্তু লিখিত কোনো নির্দেশ জারি করেনি। স্বাভাবিকভাবে বিএলওরা যারা ফিল্ড ওয়ার্কে যাবেন তাদের একটা আশঙ্কা তো নিশ্চয়ই হচ্ছে, ভয়ও হচ্ছে। তার সাথে সাথে বিশেষ করে লেডি বিএলও যারা আছেন বা মহিলা বিএলও যারা আছেন, তাদের আশঙ্কাটা আরও বেশি গুরুত্ব পাচ্ছে। এবং এই কারণে আজ বিভিন্ন যে ট্রেনিং হচ্ছে সেন্টারগুলোতে দেখবেন বিক্ষোভ হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন চুপচাপ আছেন কেন? তারা কোনো কথা বলছেন না কেন? এই জন্য আজকে আমরা বিএলও ঐক্যমঞ্চ এবং ভোটকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে আমরা সিওকে চিঠি দিলাম 3টে ইস্যু মূলত নিয়ে। এক হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী ব্যবস্থা নিয়েছে তারা আগামী
কাল বিকেলবেলার মধ্যে কিন্তু স্পষ্টভাবে জানাতে হবে। আমরা শোনালাম একজন বিএলও তার আশঙ্কার কথা। আমি আবারও সরাসরি চলে যাব আলিপুর ট্রেজারি বিল্ডিং এর সামনে। রাজেশ রয়েছেন আমার সহকর্মী, তার সঙ্গে আরও একজন বিএলও সম্ভবত রয়েছেন। রাজেশ, কি বলছেন তোমার সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে? একদম স্বপন, এখনও কিন্তু সেই প্রক্রিয়া চলছে। এক এক করে যারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন তারা এই বিল্ডিংয়ে আসছেন সেই বিএলও কিট সহ আরও সামগ্রী যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো নিতে, এবং এই বিল্ডিংয়ে এসে তাদের নিজের দায়িত্ব তারা বুঝে নিচ্ছেন। এই মুহূর্তে একজন বিএলও আমার সঙ্গে রয়েছেন। আপনি তো বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন কোন বিধানসভায়? কসবা বিধানসভা। হ্যাঁ। কত নম্বর? 149। কি পেশায় কি স্কুল শিক্ষক? আমি পেশায় স্কুল শিক্ষক। আজকে কি আপনাদেরকে দেওয়া হচ্ছে এখান থেকে? ইনিউমারেশন ফর্মটা দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কি কিছু না, আর কিছু না। ইনিউমারেশন ফর্মটা আপনাদের প্রশিক্ষণে তো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কালকে থেকে আপনাদেরকে বাড়ি বাড়ি যেতে হবে, গ্রাউন্ড ওয়ার্ক যেটা কালকে থেকে চালু হচ্ছে। আজকে 24 ঘন্টা আগে দাঁড়িয়ে কি আপনারা কনফিডেন্ট, মানে কি কিছুটা ভয় বা আতঙ্কেও, বা আপনাদের নিরাপত্তা নিয়ে আপনারা যথেষ্ট আতঙ্কিত? অনেকে এক একজন এক এক রকম উদ্বেগ প্রকাশ করছেন। আপনার মনে কি কোনো এরকম আশঙ্কার মেঘ রয়েছে? আমার মনে কোনো আশঙ্কার মেঘ নেই, কারণ আমার চেনা পাড়া জগন্নাথ ঘোষরে। আবার আমার কোনো ভয় বা আশঙ্কা কিছু নেই। সবাই চেনে আমাকে পাড়াতে, সেই জন্য আমার কোনো ভয় বা কোনো রকম আশঙ্কার কিছু না। আচ্ছা, এই আশঙ্কা শব্দটা এই মুহূর্তে এসআইআর এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত, অনেকে বিভিন্ন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন লাইফে, এরকম খবরও আসছে। এসআইআর প্রক্রিয়াটা আপনার কি মনে, একজন বিএলও আধিকারিক আপনি, আপনার কি মনে, এটা কি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এতে কিছু মানুষের আতঙ্কের কারণ আছে? কি মনে হয় আপনার? আতঙ্কের তো সেরকম কারণ নেই, মানে যারা ডুপ্লিকেট ভোটার বা যাদের ডেথ হয়ে গেছে ওদের নাম যাতে না থাকে ভোটার কার্ডে, ভোটার লিস্টে, সেটাই দেখা হচ্ছে, বা শিফট হয়ে গেছে অন্য জায়গায়, সেটাই করা হচ্ছে। এতে আর তো কিছুই করা হচ্ছে না। মানে যারা প্রকৃত ভোটার যারা, তারাই ভোট দেবে। ব্যাস এইটাই। এই জনসমস্যায় মানুষ এত ভয় পাচ্ছে যে এসআইআর যে কোনো কারোর নাম কেটে যাবে, যে কোনো কাউকে চক্রান্ত করে বাদ দিয়ে দেওয়া হবে। এবং শাসক দলও বলছে চক্রান্ত করে অনেক নাম বাদ চলে যেতে পারে। আপনারাই তো সেই বিএলও, যারা নাম বাদ দেওয়ার সেই গুরুদায়িত্ব আপনাদের কাঁধে। আপনাদের মনে হয় এটা একটা অমূলক ভয়? আমার মনে হচ্ছে এটা অমূলক ভয়, সেরকম তো কিছু আমি না। যারা প্রকৃত ভোটার তারাই ভোট দেবে। তাহলে ভয় কাদের পাওয়া উচিত এখন? সেটা তো আমি বলতে পারবো না কাদের ভয় পাওয়া উচিত, সেটা যারা প্রকৃত ভোটার নয় বা যারা ভোটার রয়েছে তারা ছাড়া কি আর কারোর আতঙ্কিত হওয়ার মধ্যে কারণ আছে এই প্রক্রিয়াতে? না, কোনো কারণ না। রাজেশ, অনেক ক্ষেত্রে রাজেশ দেখা যাচ্ছে যে বিএলওদেরকে স্থানীয় শাসক দলের নেতারা তারা নাকি বলছেন, লিস্ট ধরিয়ে দিচ্ছেন যে এতজনের নাম বাদ দেওয়া যাবে না এই জায়গা থেকে, এরকম, এবং তাদেরকে বিভিন্ন রকম টাকা পয়সা, বাইক, গাড়ি এই সমস্ত দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত উনি কি এরকম কোনো প্রতিশ্রুতি পেয়েছেন, বা ওনার কাছে কি এখনো পর্যন্ত এরকম কোনো কল এসেছে? একদম, অনেক বিএলও এরকম অভিযোগ করছেন যে তারা কাজ করতে গিয়ে স্থানীয় শাসক দলের স্থানীয় নেতৃত্বের চাপের মুখে পড়ছেন, তাদেরকে বিভিন্ন রকম চাপ দেওয়া হচ্ছে যে এতজনের নাম কাটা যাবে না। এরকম কোনো আশঙ্কার কথা কি আপনার আছে? না, আমার সেরকম তো কোনো আশঙ্কার কথা কিছু নেই। এরকম কিছু নেই। স্বপন, তুমি শুনলে তিনি বলছেন তার ক্ষেত্রে এরকম কোনো রাজনৈতিক চাপ অন্তত নেই, এবং তার আগে আরও একজন মহিলা বিএলও তিনি আমাদের সাথে কথা বললেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অসংখ্য। তিনিও যেমনটা জানালেন যে স্থানীয় এলাকায় তিনি বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তাকে সবাই চেনেন, ফলে তাদের কিন্তু এরকম ধরনের কোনো আশঙ্কা বা উদ্বেগ নেই, এবং সেই এলাকা যথেষ্ট রাজনৈতিকভাবে শান্তিপ্রবণ এলাকা, কোনো রকম রাজনৈতিক হিংসার ঘটনা সেখানে ঘটে না। ফলে এলাকায় যেহেতু তিনি পরিচিত রয়েছেন, তিনি শিক্ষক, একজন স্কুলের শিক্ষক পদে রয়েছেন, ফলে তাকে সব পার্টির সবাই চেনেন, ফলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রাজনৈতিক চাপ অন্তত তাদের মাথায় নেই, এমনটাই জানালেন দুজন বিএলও। স্বপন, বেশ রাজেশ, তুমি আমার সঙ্গে থাকো, আবারও তোমার কাছে আসার চেষ্টা করব এবং আপনাদের সামনে আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। 24 ঘন্টা সময়, আর 24 ঘন্টার মধ্যে এসআইআর এর যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে। গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দেবেন বিএলওরা, এবং তারা কিন্তু যে কাজটা তাদের ওপর প্রাইমারি, ওটা বলা হচ্ছে যে তারা হচ্ছে গিয়ে প্রথম ডিফেন্স লাইন। তারা এই যে এসআইআর এর উদ্দেশ্য কি, এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার তাড়ানো, অবৈধ ভোটার তাড়ানো, যাদের ভোটাধিকারের প্রয়োজনীয়তা নেই তাদের, বা যারা ভোটাধিকার প্রয়োগ করার যাদের অধিকার নেই তাদেরকে বাদ দেওয়া।
দেখুন, একটা জিনিস বারবার আলোচনা হচ্ছে শাসক বিরোধী উভয় শিবিরেই, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশি ভোটার তারা এসে এখানে ভোট দিচ্ছে এই কথা। এটা যেরকম একটা বাস্তবতা রয়েছে, কিন্তু তার থেকে আরও একটা বাস্তবতা 2002-এর পর থেকে এখনো পর্যন্ত 2025 সাল প্রচুর এরকম মানুষ মারা গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন, তাদের ভোটার কার্ডেও কিন্তু নাম এই মুহূর্তে জল করছে। কারণ আমি আপনি আমাদের মতন সাধারণ মানুষ কতজন আমাদের মধ্যে রয়েছেন যারা দায়িত্ব নিয়ে আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা মারা গিয়েছেন তাদের ভোটার কার্ড থেকে নাম আমরা বাতিল করেছি। ভেবে দেখুন তো, আমরা কিন্তু এই কাজটা করিনি। আমরা কি ভেবেছি, ভোট দিচ্ছেন না, মারা গিয়েছেন, অলরেডি সেটা ইলেকশন কমিশন করে দেবে, কিন্তু এটা হয়নি। এবং সেই সমস্ত মৃত ভোটারদের ভোট যদি প্রত্যেক বছর ভোটে পড়ে যায় তাহলেই কিন্তু এটা অবৈধ প্রসেস। আপনাদের আরও একবার এনুমারেশন ফর্মটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে এনুমারেশন যে ফর্ম, সেই এনুমারেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। 7,65,00,000 ভোটারের জন্য ডাবল এই ফর্ম ছাপানো হয়েছে, 15 কোটি এই ফর্ম ছাপানো হয়েছে, এবং এই ফর্ম একটি করে আপনার বাড়িতে যাবে। এটা আপনাদের ফিল আপ করতে হবে প্রত্যেক ভোটারের জন্য। এই ফর্ম কিন্তু আপনাদের পৌঁছে যাবে বাড়ি বাড়ি, এবং এই ফর্ম আপনাদের ফিল আপ করে দিতে হবে। আমার আপনাদের কাছে সাজেশন এটাই, বিএলও যখন প্রথমবার আপনাদের বাড়িতে যাবেন সেই সময় বিএলওর সঙ্গে যদি আপনারা স্পেসিফিকভাবে বুঝতে নাও পারেন এটা কি রয়েছে, কি করতে হবে, বিএলওর কাছ থেকে কিন্তু স্পেসিফিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন কি কি করতে হবে, কোথায় কি লিখতে হবে, এবং তার কাছ থেকে যথাসম্ভব জেনে নেওয়ার চেষ্টা করবেন যে জায়গাগুলো, যেরকম হচ্ছে গিয়ে এই আধার কার্ড অপশনাল, আমি যেরকম আপনাদের বললাম, আধার কার্ডের নাম্বারটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে আধার নাম্বারটা দিয়ে রাখবেন। আবার দেখুন, এখানে লেখা রয়েছে ফাদার্স বা গার্জিয়ানস এপিক নাম্বার, মানে 2002 সালের এসআইআরে আপনার বাবার নাম ছিল কিন্তু এপিক নাম্বার মানে ভোটার কার্ডে নাম্বারটা ছিল না। তাহলে কি করবেন? তাহলে যদি নাম্বার থাকে তাহলেই এপিক নাম্বার দেবেন, না তো দেওয়ার দরকার নেই। যেরকম একজন বিএলও আমাদেরকে বললেন যে নাম যদি থেকে থাকে তাহলে অলরেডি সেটা ম্যাপিং হয়ে গেছে আপনার নামের সঙ্গে। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবেন। এবং অবশ্যই যেমন ধরুন এই যে এপিক নাম্বার নেই, এখানে কি করব, এই জায়গাটা মানে আজকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের সামনে আপনাদেরকে অবগত করার জন্য, কিন্তু তারপরেও যদি সংশয় বা ধোঁয়াশা থেকে থাকে অবশ্যই প্র্যাকটিক্যালি এই ধোঁয়াশা কিন্তু কাটে না, কারণ হঠাৎ করে একটা নতুন জিনিস আমাদের সামনে আসছে তো 2002-এর পর। তো সুতরাং যা কোয়ারিজ থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বিএলও যিনি যাবেন সেই বিএলওর কাছ থেকে আপনারা জেনে নেবেন, খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি বিষয় জানার চেষ্টা করবেন, এবং তার কাছ থেকে সেই বিষয়গুলো জেনে কীভাবে এই ফর্ম ফিল আপ করবেন সেটাও আপনারা জানার চেষ্টা করবেন। যদিও বিএলও কিন্তু একবার নয় একাধিকবার আপনার বাড়িতে যাবেন, একাধিকবার আপনার সঙ্গে কথা বলবেন, এবং সেই কথা বলে আপনার সঙ্গে পুরো প্রসেসটা কন্ডাক্ট করার চেষ্টা করা হবে। তো সুতরাং এই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারলেন যে এসআইআর যতটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি করেছে ততটা কিন্তু আশঙ্কার নয়। শুধুমাত্র ভুয়ো ভোটার, বাংলাদেশি অবৈধ ভোটার যারা বেনামে এখানে রয়েছে, ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এখানে তারা ভোটাধিকার প্রয়োগ করছে, তাদের নাম বাদ যাবে। যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে। যাদের ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি হয়েছে ভোটার লিস্টে, মানে ধরুন কোনো একজন ব্যক্তি তার কোচবিহারেও একটা বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে, আবার যাদবপুরেও বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে, সেই ব্যক্তির নাম বাদ যাবে একটি জায়গা থেকে। আবার দেখা গেল যেই ব্যক্তি শিফট করেছেন কোনো একটি জায়গা থেকে আরও একটি জায়গায় শিফট করে গিয়েছেন, সেইখানে তার নাম কিন্তু বাদ যাবে। বর্তমানে তিনি যেখানে স্থায়ী বাসিন্দা সেইখানেই তার নাম থাকবে, আগের যেখানে জায়গা ছিল সেই নাম বাদ যাবে। আর কার নাম বাদ যাবে? আর নাম বাদ যাবে যে যারা ভুয়ো ভোটার বলা হচ্ছে, যে অবৈধ ভোটার যাদেরকে বলা হচ্ছে, তাদের মানে শিফট করেছেন যারা, তাদের নাম কিন্তু বাদ যাবে। এই হচ্ছে ওভারঅল প্রসেস, এই হচ্ছে ওভারঅল সিনারিও যা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমার সহকর্মী রাজেশ আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে আপনাদের সামনে ছবি তুলে ধরলেন যে এই মুহূর্তে যে কিট দেওয়া হচ্ছে, বিএলও কিট দেওয়া হচ্ছে, সেই বিএলও কিট
যেগুলো তাদেরকে দেওয়া হচ্ছে, সেই বিএলও কিটে 38টা মেটেরিয়াল রয়েছে, সেই 38খানা মেটেরিয়াল সেগুলো তাদেরকে তুলে ধরা হয়েছে। এবং বিএলওরা যে দুজন বিএলওর সঙ্গে আমরা কথা বলতে পারলাম তারা কিন্তু বলছেন যে আশঙ্কা সেরকম কিছু নেই। একজন বললেন যে যারা ভারতীয় নন তাদেরকে কিন্তু ভারতের ভোটার তালিকায় নাম থাকার তাদের কোনো অধিকার নেই। ইন্ডিয়া শুড বি ফর ইন্ডিয়ানস, এই কথাটা বললেন একজন বিএলও। এবং আপনিও নিশ্চিতভাবে সেটাই চাই। এবং সেই প্রসেস শুরু হচ্ছে। আর 24 ঘন্টার মধ্যে কি সিচুয়েশন তৈরি হয়, গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে বিএলওরা কোনো সমস্যার মুখে পড়েন কিনা, কি পরিস্থিতি জায়গায় জায়গায়, সেই সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমার সহকর্মী রাজেশকে অনেক ধন্যবাদ। রাজেশ, তোমাকে ধন্যবাদ, তোমার সঙ্গে ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তাকেও ধন্যবাদ। এবং আপনাদেরকে যারা এতক্ষণ দেখছিলেন এবং আমাদের পুরো পিসিআর টিম যারা এই কম্প্যাক্ট একদম ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য সাহায্য করলেন, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা এতক্ষণ ধরে এই ডিসকাশন দেখছিলেন।